যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। মেজর আলিমের লেখা বই পূর্ববর্তী পর্বের পরের থেকে চতুর্থ অধ্যায়ের লেখা আবার শুরু করছি। অধ্যায়টির শিরোনাম দুঃসাহসিক পলায়ন এবং দিল্লির অভিজ্ঞতা। পর্ব ৩। অবশ্য পছন্দ না হলেও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অনেক বন্ধুবান্ধবকেই নানাভাবে সাহায্য করতে হয়েছে এ পর্যন্ত ক্ষেত্র বিশেষে। ছাত্র রাজনীতি, খেলাধুলা, গান বাজনা, নাটক, সমাজসেবা ইত্যাদি নিয়ে মেতে থাকাটাই ছিল আমার নেশা। তাই মেয়েদের ব্যাপারে ধ্যান দেবার সময় ছিল না মোটেও। কাউকে দেখে তেমনভাবে আকর্ষণ বোধ করিনি কখনোই। সেই আমিই কিনা প্রথম দেখায় ভালো লাগা থেকে একেবারে ভালোবেসেই ফেললাম নিম্মিকে। এমনটি হয় বোধ হয়। যাকে ভালো লাগে তাকে প্রথম দেখাতেই ভালো লাগে। প্রথমে নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। হয়তোবা ক্ষণিকের মোহ, কিন্তু না, এ তো মোহ নয়। এরপর যতই দিন গিয়েছে নিম্মির প্রতি আকর্ষণ বেড়েছে আমার, গভীর হয়েছে আমার ভালোবাসা। এ এক অদ্ভুত অনুভূতি। প্রতিদানে নিম্মিও সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে। তার পবিত্র, আন্তরিক ও নিঃস্বার্থ ভালোবাসার গহীন অতলে তলিয়ে গিয়েছি আমি। নিম্মি তার প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার জন হিসেবে। আমি স্থান পেয়েছিলাম তার মনের মণিকোঠায়। আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে। আমাদের ভালোবাসাকে সানন্দে গ্রহণ করে নিয়েছেন দুই পরিবারের সবাই, বিশেষ করে গুরুজনেরা। খুশি হয়েছে বন্ধুবান্ধবেরা। এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারেও সব ঠিকঠাক হয়ে গিয়েছে। এই বছরের শেষাশেষি অথবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে বলে ঠিক হয়েছে। কিন্তু হঠাৎ করেই দৈবচক্রে সব কিছুই ওলটপালট হয়ে গেল। ভবিষ্যৎ হয়ে উঠল অনিশ্চিত। ঢাকা থেকে ফিরে আসার পর কোনো চিঠিপত্র পাইনি ওর থেকে। জানি না এই মুহূর্তে ঠিক কোথায় এবং কী অবস্থানে আছে সে। নিম্মির বাবা জনাব রফিকুল ইসলাম চৌধুরী 1969 সাল থেকে কলকাতায় পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক হিসেবে পোস্টেড আছেন। তিনি নিম্মির ছোট বোন মানুকে নিয়ে কলকাতাতেই থাকেন। খালাম্মা মানে নিম্মির আম্মা, বাপ্পি, নিম্মি এবং নিজের পড়াশোনার জন্য ঢাকাতেই থাকেন অনেকটা বাধ্য হয়েই। ছুটি ছাটায় কলকাতায় যান মানুদের দেখে আসতে। আব্বা, মহুয়া, কেয়া, স্বপন, হায়দার, টুটু, বদি, ওদেরও কোনো খবরাখবর নেই। কিন্তু আমার বিশ্বাস জাতির এই ক্রান্তিলগ্নে ওরা কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকবে না। ওরা নিশ্চয়ই জনগণের সাথে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে। আমি যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি জমাচ্ছি, তার জন্য একজন পদস্থ সরকারি অফিসার হিসেবে আব্বার এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর অভিসম্পাত নেমে আসতে পারে। পাকবাহিনীর অত্যাচারের শিকারও পরিণত হয়ে উঠতে পারেন তারা। কথাটা ভেবে মন একটু হঠাৎ দুর্বল হয়ে পড়ল। ব্যথায় বুকটা ভারী হয়ে উঠল। কিন্তু না, এই পর্যায়ে এমনভাবে দুর্বল হওয়া চলবে না। সব কিছুর বিনিময়ে, এমনকি জীবনের পরোয়া না করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্তে অটল থাকতেই হবে। ব্যক্তি, গোষ্ঠী, পারিবারিক সব স্বার্থ থেকে দেশ এবং জাতীয় স্বার্থ অনেক বড়। সেই প্রশ্নে কোনো আপোস করা চলবে না কিছুতেই। আমার এই সিদ্ধান্তের ফলে কারো কোনো কিছু হলে দুঃখ পাবো, কিন্তু জাতীয় প্রয়োজনে কোনো অবদান রাখতে না পারলে নিজের কাছে নিজেকেই হেয় মনে হবে। কাপুরুষতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন। ইতিমধ্যে অনেক দিনের জমানো স্মৃতির নিদর্শনগুলো সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। সারাদিনের ক্লান্তি ছড়িয়ে পড়েছে সমস্ত শরীরে। আগামীকাল ভোর 7টায় এয়ারপোর্ট যেতে হবে, তাই স্লথ গতিতে উঠে বিছানায় গা এলিয়ে দিয়ে বাতি নিভিয়ে দিলাম। পরদিন ভোর 6টায় অভ্যাস মতো ঘুম ভেঙে গেল। মেস ওয়েটার বেডটি দিয়ে গেল। বেডটি শেষে প্রাতক্রিয়া সম্পন্ন করে শেষবারের মতো ডাইনিং হলে গেলাম নাস্তার জন্য। হেড ওয়েটার ফিদা খান নিজেই সমাদর করে নিজের তদারকিতে নাস্তা করালো। নাস্তা শেষে বয়, বাবুর্চি, ওয়েটার এবং হেড ওয়েটার সবাইকে বকশিশ দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলাম। মেসের সামনে কার পার্কে গাড়িতে ভরে গেছে। ডিভার্টির প্রায় সব অফিসারই জমায়েত হয়েছে আমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাওয়ার জন্য। ওদের আন্তরিকতা আমাকে বিহ্বল করে তুলেছিল। সামরিক জান্তার পাশবিকতা আর এদের বন্ধুসুলভ আন্তরিকতায় কত তফাৎ। ভাবছিলাম, আজ ইয়াহিয়া খান ও তার দোসররা রাজনৈতিক ফায়দা লুটার জন্য পূর্ব পাকিস্তানে অত্যাচারের যে স্টিম রোলার চালিয়ে দিয়েছে, তার প্রতি পশ্চিম পাকিস্তানের সাধারণ জনগণের কতটুকু সমর্থন রয়েছে। সময় হয়ে এলো। আমার সিও মিয়া হাফিজ এসে বললেন, শরীফ, ইটস টাইম, লেটস গো। ইয়েস স্যার বলে যারা এয়ারপোর্টে যাবে না তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে কর্নেল হাফিজের পাশে গাড়িতে উঠে বসলাম। তিনি গাড়িতে স্টার্ট দেবার সাথে সাথে যারা যাবার তারা সবাই যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসলো। কাফেলা চলল এয়ারপোর্টের দিকে। মিনিট 20 মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম। মতি আমার আগেই পৌঁছে চেক ইন করে অপেক্ষা করছিল। আরে মতি, তুমি এখানে? ইচ্ছে করে প্রশ্ন করলাম।
মুলতান যাচ্ছি পেশাওয়ারের পথে, জবাবে বলল মতি। আই সি, দ্যাটস গুড। প্লেনে তাহলে গল্প করে সময়টা ভালোই কাটবে, বললাম আমি। চেক ইন পর্ব শেষ করে সবার সাথে কথাবার্তা বলছিলাম, হঠাৎ দেখি ডিভার্টির কমান্ডার ব্রিগেডিয়ার বাদশাহ এয়ারপোর্টে অপ্রত্যাশিতভাবে এসে হাজির। ব্রিগেডিয়ার বাদশাহ আমাকে ইয়াং গুড গানার অফিসার হিসেবে খুবই স্নেহ করতেন। ব্রিগেডিয়ার বাদশাহ জাতিতে পাঠান, তিনি এগিয়ে আসতেই আমরা সবাই স্যালুট করে দাঁড়ালাম। আলাকা শরীফ, তু হামকো ছোড়কে যা রা হ্যায় ইসলিয়ে হাম দুঃখী হ্যায়, লেকিন यही जिंदगी है बेटा। नया यूनिट में अच्छा रहना और खुश रहना यही मेरा दुआएं है। পিতৃসুলভ ব্রিগেড কমান্ডারের কথাগুলো মনে দাগ কেটেছিল। বোর্ডিংয়ের ঘোষণা হলো, সবার সাথে কোলাকুলি করে বিদায় নিলাম। ব্রিগেডিয়ার বাদশার ইশারায় কয়েকজন ইয়াং অফিসার কাঁধে তুলে নিয়ে হি ওয়াজ আ জলি গুড ফেলো বলতে বলতে প্লেনের সিঁড়ি অবধি বয়ে নিয়ে গেল। পুরনো বন্ধুদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে প্লেনে উঠে বসলাম। মতিও উঠে বসেছে। জানালা দিয়ে দেখলাম সবাই লাইন করে দাঁড়িয়ে হাত নাড়ছে। অল্পক্ষণ পরেই প্লেন স্টার্ট নিয়ে টেক অফ করলো। সবাই তখনও দাঁড়িয়ে, কেউ কেউ রুমাল নাড়িয়ে শেষ বিদায় জানাচ্ছিল। প্লেন এয়ারপোর্টের উপরে দুটো চক্কর মেরে মেঘের ভিতর দিয়ে উপরে উঠে গেল। সবাইকে পিছনে ফেলে প্লেন উড়ে চলল মুলতানের উদ্দেশ্যে। এইভাবেই শুরু হলো আমাদের নিরুদ্দেশ যাত্রা। ঘণ্টা দেড়েকের মধ্যেই আমাদের বহনকারী ফোকার ফ্রেন্ডশিপ বিমানটি মুলতান এয়ারপোর্টে অবতরণ করলো। প্লেন থেকে বেরোতেই মুখে লাগলো গরম বাতাসের ঝাপটা। কোয়েটার তুলনায় মুলতানের আবহাওয়া অনেক উষ্ণ। ভাওয়ালপুর, ভাওয়ালনগরের দিকে উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ছোট এয়ারপোর্ট, ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে অবস্থিত। প্লেন থেকে অবতরণ করে ট্রানজিটে লাউঞ্জে না গিয়ে মতির সাথে সোজা চলে গেলাম অ্যারাইভালে। ওখানে পিআইএ কাউন্টারে গিয়ে আমার লাহোরে যাওয়া ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। মুলতান শহর এয়ারপোর্ট থেকে প্রায় 5 মাইল দূরে অবস্থিত। একটি ট্যাক্সি ভাড়া করে সোজা চলে এলাম শহরে। কিছু কেনাকাটার ছিল, সার্ভাইভাল কিট, ফার্স্ট এইড বক্স, অ্যান্টি স্নেক বাইট কিট, এগুলো সব সঙ্গে করে আনা হয়েছে। 3 জনের জন্য ডেজার্ট শুজ, 1 বোতল ব্র্যান্ডি, সুইটস, চুইংগাম, বিস্কিটস, কিছু ড্রাই ফ্রুটস কেনা হলো। তারপর গেলাম সোনার দোকানে। ওখানে দুটো আংটি বানালাম 1.5 ভরি ওজনের। একটিতে খোদাই করলাম এস, অন্যটাতে এম। আমিও মতি আংটি দুটো পরে নিলাম। কেনাকাটার পাট চুকিয়ে গেলাম রেলওয়ে স্টেশনে। ওখানে গিয়ে জানতে পারলাম 12টার ট্রেন ধরলে 2টা সোয়া 2টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে ভাওয়ালপুর। ঠিক করলাম 2 বাঙালির একসাথে সফর করা ঠিক হবে না। সিদ্ধান্ত নেওয়া হলো মতি যাবে ট্রেনে আর আমি যাব বাসে। বাসে করে আমি মতির আগেই পৌঁছে যাব ভাওয়ালপুর। ওখানে স্টেশনে মিলিত হব আমরা। মতিকে ট্রেনে তুলে দিয়ে ট্যাক্সি করে গিয়ে পৌঁছালাম বাস স্ট্যান্ডে। প্রতি 15 মিনিট অন্তর বাস ছাড়ছে ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ট্যাক্সি ছেড়ে দিয়ে অপেক্ষমান বাসে উঠে বসলাম। মালপত্রের বেশিরভাগই মতি নিয়ে গেছে সাথে। আমার কাছে রয়েছে হালকা ছোট্ট একটা ব্যাগ। 2 বাজার আগেই পৌঁছে গেলাম ভাওয়ালপুর। বাস স্ট্যান্ডে নেমে টাঙ্গা করে পৌঁছালাম স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নূর প্ল্যাটফর্মের এক প্রান্তে একটা খবরের কাগজ হাতে দাঁড়িয়ে আছে। সোয়া 2টোর দিকে মতি ট্রেন এসে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। মতি নামলো ট্রেন থেকে। একে অপরের সাথে চোখাচোখি হলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বললাম না। 3 জনই আলাদাভাবে সার্কিট হাউসে পৌঁছালাম। নূরের ঘরে ঢুকেই একে অপরকে জড়িয়ে ধরলাম উল্লাসে। নূর আগেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল, ঘরেই লাঞ্চ করলাম। লাঞ্চের সময় নূর জানালো পথে ওর কোনো অসুবিধেই হয়নি। আরও জানালো ভাওয়ালপুর থেকে ভাওয়ালনগর 2ভাবে যাওয়া সম্ভব। ট্রেনে করে গেলে লাগবে ঘন্টা 3, ট্রেনের সময় বিকাল 4টা, আর ট্যাক্সিতে গেলে লাগবে বড়জোর ঘন্টা 2। ঠিক হলো ট্যাক্সিতেই যাব, কারণ ভাওয়ালনগর থেকে সন্ধ্যা 7:30টার ট্রেন ধরতে হবে আমাদের। প্রতিদিন 2টোই ট্রেন যায় ভাওয়ালনগর থেকে, 4 বাস, একটি সকালে অন্যটি সন্ধ্যায়। 7:30টার ট্রেন মিস করলে পুরো রাতটা কাটাতে হবে ভাওয়ালনগরে। সেটা হবে আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ সমস্ত ভাওয়ালনগরটাই একটা ক্যান্টনমেন্ট। লোকাল ট্রেনের সময়ের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো রকম রিস্ক নেওয়া চলবে না। ট্যাক্সিতে গেলে 7:30টার অনেক আগেই পৌঁছে যাব ভাওয়ালনগর। কিছু বিশ্রাম করে বিকেল 4টায় একটি ট্যাক্সি ডাকিয়ে এনে রওনা হলাম ভাওয়ালনগরের উদ্দেশ্যে। সিন্ধি ড্রাইভার, ওকে বললাম 7টার মধ্যে ভাওয়ালনগর পৌঁছে দিতে পারলে বকশিস মিলবে। তরুণ ড্রাইভার জবাবে বলল, কোই বাতই নেই হ্যাঁ সাব, আপকো 7 সে পেহলে পৌঁছা দেঙ্গে। উল্কা বেগে ছুটে চলেছে আমাদের ট্যাক্সি। শেভি ইম্পালা গাড়ি। শৌখিন ছোকরা ক্যাসেটে ফিল্মি গান চালিয়ে দিল। আমরা চুপচাপ বসে গান শুনছিলাম আর ভাবছিলাম ভূত, বর্তমান, ভবিষ্যৎ। একসময় ঝিমুনি এসে গিয়েছিল। হঠাৎ বিকট একটা শব্দে 3 জনই জেগে উঠলাম। প্রায় ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ততক্ষণে থেমে গেছে। কি হলো, ব্যাপার কি? প্রায় একই সাথে বলে উঠলাম 3 জন। দেখতে হে সাব, বলে গাড়ি থেকে নেমে গেল ড্রাইভার। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে এসে বলল, গাড়ি का क्रैंकशाफ्ट टूट गया। বলে কি বেটা? ফির আব হাম ক্যা করেঙ্গে? জিজ্ঞেস করলো নূর। ঘাবড়াও মত স্যার, 5 से मील रहते हैं, कोई ना कोई सवारी ज़रूर मिल जाएगा, उसमें बैठा देंगे आप लोगों को। কি সর্বনাশ, তবে কি ঘাটে এসে তরি ডুবলো?
গাড়িটাকে সবাই মিলে ঠেলে রাস্তার সাইডে রাখা হলো। অন্য কোনো গাড়ি না আসা অবধি কিছুই করার নেই। অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। দূরে ভাওয়ালনগরের বাতিগুলো একসময় জ্বলে উঠল। 7টা বেজে গেল, কোনো গাড়ির লক্ষণ নেই। অস্থির হয়ে উঠলাম সবাই। হতাশায় মনোবল হারিয়ে ফেলেছিলাম প্রায়। হঠাৎ দূরে গাড়ির হেডলাইট দেখা গেল, কিছু একটা আসছে ভাওয়ালপুরের দিক থেকেই। রাস্তা ব্লক করে দাঁড়ালাম 4 জনেই। যাই হোক না কেন থামাতে হবে। কাছে আসতে দেখলাম একটা ল্যান্ড রোভার। আমরা হাত দিয়ে ইশারা করায় গাড়িটা থামলো। রোডস অ্যান্ড হাইওয়ের একজন ইঞ্জিনিয়ার যাচ্ছেন ভাওয়ালনগর। ভদ্রলোককে সব কিছু বুঝিয়ে বললাম। 3 জন আর্মি অফিসারের দুর্গতি দেখে ভদ্রলোক সহানুভূতি দেখিয়ে বললেন, আপনাদের কষ্ট না হলে আমি আপনাদের নিয়ে যেতে পারি। কষ্ট? হাতে আকাশের চাঁদ পেলাম। ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি ট্যাক্সির ভাড়া চুকিয়ে মালপত্র নিয়ে জিপে উঠে বসলাম। আধ ঘন্টার মধ্যে ভাওয়ালনগর পৌঁছে গেলাম। তখন রাত 7:45। আমাদের ট্রেন নিশ্চয়ই এতক্ষণে ছেড়ে গিয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করলেন, কোথায় নামবেন? স্টেশনের কথা না বলে বললাম, শহরের যে কোনোখানে নামিয়ে দিলেই চলবে। টাউন সেন্টারে নামিয়ে দিলেন ভদ্রলোক। সেখান থেকে একটা টাঙ্গা করে কাছেই স্টেশনের দিকে রওনা হলাম। স্টেশনে পৌঁছে দেখি অসম্ভব ভিড়। এমনটি তো হওয়ার কথা নয়। ট্রেন চলে যাওয়ার পর স্টেশন থাকবে জনশূন্য, তাহলে এত লোক কেন স্টেশনে? ট্রেন কি তাহলে এখনও আসেনি? হঠাৎ করে মনে কিছুটা আশার আলো ঝলকে উঠল। আমি তাড়াতাড়ি ছুটে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, ফোর্ট আব্বাসের ট্রেনের খবর কি? দুবাক্যে স্টেশন মাস্টার বললেন, ট্রেন লেট, এখনও এসে পৌঁছায়নি। জানে পানি ফিরে এলো। দৌড়ে গিয়ে মতি ও নূরকে খবরটা দিতেই ওরা খুশিতে আত্মহারা হয়ে টাঙ্গা থেকে নেমে পড়ল। কুলির মাথায় মাল চাপিয়ে টাঙ্গার ভাড়া মিটিয়ে প্ল্যাটফর্মে চলে এলাম। পথে একটি ভিক্ষুক দাঁড়িয়েছিল। আনন্দের আতিশয্যে 100 টাকার একটি পুরো নোট তাকে দিয়ে দিলাম। 8:15 আমাদের ট্রেন এলো। ফার্স্ট ক্লাসের 3টি টিকিট কাটা হলো ফোর্ট আব্বাস পর্যন্ত। বর্ডার এলাকার ট্রেন, আমাদের মতো ফৌজি ছাড়া ফার্স্ট ক্লাসের যাত্রী বিরল। অতি সহজে একটি খালি কামরা পেয়ে উঠে বসলাম। ট্রেনে উঠেই বুফে কার থেকে ডিনার আনাবার বন্দোবস্ত করা হলো। খাবার সার্ভ করে গেল বেয়ারা। দরজা বন্ধ করে খাওয়ার পাট চুকিয়ে নিলাম। ট্রেন ইতিমধ্যেই চলতে শুরু করেছে। খাওয়া শেষ করার পর পদযাত্রার প্রস্তুতি শুরু হলো। সবাই ডার্ক কালারের কাপড় পরে নিলাম। আমাদের কাছে সর্বমোট প্রায় তখন 20,000 টাকা মতো আছে। ওগুলো কাপড়ের বিভিন্ন চোরা পকেটে ঢোকানো হলো। সুটকেস থেকে হ্যাভারস্যাক বের করে ওতে 3 জনের আরেক প্রস্থ করে কাপড় নেওয়া হলো। প্রয়োজনীয় সাথে নেবার আর কিছুই রাখা হলো হ্যাভারস্যাকে। ম্যাপ বের করে নাইট মার্চ চার্ট আঁকা হলো। পাকিস্তানের মোটরাইজ ইনফ্যান্ট্রি ডিভিশনের ডিফেন্সিভ এলাকার মধ্যে দিয়ে ইন্ডিয়ান আর্মির একটি ট্যাঙ্ক রেজিমেন্টের হেডকোয়ার্টার্সের পাশ ঘেঁষে যেতে হবে আমাদের। রাস্তায় পড়বে অ্যান্টি ট্যাঙ্ক অবস্টেকল মাইনফিল্ড। এর মাঝে গ্যাপ বের করে নিয়ে যাত্রাপথ নির্ধারণ করা হয়েছে। পথে 2 তরফের পেট্রোল পার্টির মোকাবেলায় পড়তে হতে পারে। সিদ্ধান্ত হলো, যে কোনো উপায়ই হোক, ওন ট্রুপস আর এনিমি ট্রুপস, দুপক্ষকে এড়িয়ে চলতে হবে আমাদের। নেহাত বিপাকে পড়লেই সংঘর্ষের মাধ্যমে শত্রুকে পরাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। কিন্তু কোনো অবস্থাতেই ধরা পড়া চলবে না। ধরা পড়ার আগেই আমরা আত্মহত্যা করব। কোনো কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যক্তিগত উদ্যোগে করণপুর পৌঁছাবার চেষ্টা করতে হবে। কম্পাসের রুট এবং বিয়ারিং সেট করা হলো। পরা হলো ডেজার্ট শুজ। হাতিয়ার এবং গুলি নিজেদের মধ্যে ভাগ করে নিলাম। ম্যাপ, কম্পাস, বাইনোকুলার, নাইট মার্চ চার্ট, একটি টর্চ, একটি কম্বল এবং সাথে নেওয়ার হ্যাভারস্যাকটি ছাড়া সব কিছু সুবিধামতো কোনো জায়গায় লুকিয়ে ফেলতে হবে। নিজেদের আইডি কার্ড ছাড়া অন্যান্য সব কাগজপত্র পুড়িয়ে টয়লেট দিয়ে ফেলে দেওয়া হলো ট্রেন থেকে। ক্যামেরা দুটো হ্যাভারস্যাকে ভরে নিলাম। ছোট্ট কোরআন শরীফটাও নেওয়া হলো হ্যাভারস্যাকে। অর্ডার অফ মার্চ, মতি আগে, তারপর আমি, পেছনে নূর। হ্যাভারস্যাক পালাক্রমে বহন করা হবে। মার্চের সময় প্রতি 1 ঘন্টা অন্তর 10 মিনিট বিরতি। বিরতিকালে কম্বলের নিচে ঢুকে টর্চের আলোয় ম্যাপ দেখে নেওয়া হবে ঠিক পথে যাচ্ছি কিনা। প্রয়োজনে কম্পাস বিয়ারিং অ্যাডজাস্ট করা হবে। আমরা 3 জনই ট্রেনিংপ্রাপ্ত কমান্ডো অফিসার। নাইট মার্চের সব কৌশলী আমাদের নখদর্পণে। রাত 10:15 আমাদের হারুনাবাদ স্টেশনে এসে পৌঁছালো ট্রেন। ছোট্ট স্টেশন। প্ল্যাটফর্মে যেখানে আমাদের বগিটা গিয়ে থামলো সেখানে বেশ জমাট অন্ধকার। আমরা নেমে পড়লাম। অল্প কয়েকজন যাত্রী উঠানামা করলো। আমাদের আধারে চুপ করে আমরা দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর হুইসেল দিয়ে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। যে সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমেছিল তারা সবাই স্টেশনে চেকিং গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে আমরা জায়গাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। অপর্যাপ্ত বৈদ্যুতিক আলোর কারণে স্টেশন ঘরটার সামনে কিছুটা অংশই আলোকিত হয়েছিল, বেশিরভাগ অংশই ছিল অন্ধকারাচ্ছন্ন। স্টেশনের বাইরে একটা মাঝারি আকারের উঠান, কয়েকটা চায়ের দোকান, তার সামনে কয়েকটি টাঙ্গা যাত্রীদের অপেক্ষা করছে। 400-500 গজ দূরে হাইওয়ে রেল লাইনের প্রায় সমান্তরালভাবেই উত্তর দক্ষিণ দিয়ে চলে গিয়েছে। মাঝে মাঝে দূরপাল্লার বড় ট্রাকগুলো আওয়াজ তুলে ভীষণ বেগে যাওয়া আসা করছে। রাস্তার ওপরেই
হারুনাবাদ শহর। শহর বলতে এটি একটি বর্ধিষ্ণু বাজার, বাজারের চারদিকে জনবসতি। আমরা হারুনাবাদ শহরের ডান দিক দিয়ে প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে যাত্রা শুরু করব। একে তো বর্ডার এলাকার মরু অঞ্চল, রাতও বেশ হয়েছে, লোকজন নেই খুব একটা, সমস্ত শহরই ঘুমিয়ে পড়েছে। আমরা প্ল্যাটফর্ম খালি হয়ে যাওয়ার পর স্টেশনের সদর দরজার দিকে না গিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত দিয়ে বেরিয়ে এলাম। অতি সাবধানে হাইওয়ে ক্রস করে একটি বাবলা ঝোপের মধ্যে অবস্থান নিলাম। হারুনাবাদ শহরের বসতির শেষ প্রান্ত থেকেই শুরু হয়েছে মরুভূমি, উঁচু নিচু বালির পাহাড়, মাঝে মাঝে কাটার ঝোপঝাড়। যে জায়গায় পানির আধার রয়েছে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট গৃহস্থালী, তাকে কেন্দ্র করেই ছোট ছোট চাষাবাদের খামার, অড়হর, কলাই, জব, ভুট্টার ক্ষেত। এই ধরনের টিরেইন অতিক্রম করে যেতে হবে আমাদের। যাত্রা শুরুর আগে আমি ও মতি কম্বলের নিচে বসে কম্পাস সেটিং ও নাইট মার্চ চার্ট ঠিক করে ম্যাপের সাথে মিলিয়ে নিচ্ছিলাম। ম্যাপ অনুযায়ী আমাদের অবস্থানের অদূরে একটি ক্যারেজ থাকার কথা। ক্যারেজ হলো মরু অঞ্চলের গভীর কুয়ার সারি। এগুলো খুঁড়ে রাখা হয় যাতে বৃষ্টির পানি জমিয়ে রাখা যায় এবং প্রয়োজন মতো ব্যবহার করা যায়। আবাদি জমিতে জলসেচের কাজও ব্যবস্থাও করা হয়ে থাকে ক্যারেজ থেকে। নূরকে পাঠানো হলো ক্যারেজটি খুঁজে বের করার জন্য। উদ্দেশ্য, আমাদের সাথের মালপত্র সব ক্যারেজের কুয়াতেই ড্যাম্প করব, সেটাই হবে সবচেয়ে নিরাপদ। অল্পক্ষণ পরেই নূর ক্যারেজের সন্ধান বের করে ফিরে এলো। আমরা সবাই হ্যাভারস্যাকটা রেখে বাকি মালপত্র নিয়ে ক্যারেজের একটি কুয়াতে ফেলে দিয়ে এলাম। সার্বিকভাবে যাত্রা শুরু করতে আমরা প্রস্তুত। বিসমিল্লাহ বলে আমরা পদযাত্রা শুরু করলাম শ্রীকরণপুরের উদ্দেশ্যে। ঘন্টায় প্রায় গড়ে 4 থেকে 5 মাইল বেগে চলতে হবে। আকাশে বড় একটি চাঁদ, সপ্তর্ষিমণ্ডল, ধ্রুবতারা, ক্যাসোপিয়া, ওরায়ন বেল্ট সবগুলোই দেখা যাচ্ছে পরিষ্কার। কম্পাস ছাড়া তারকারাজির সাহায্যেও আমাদের পদযাত্রা চলতে পারে। বিচ্ছিন্ন হয়ে পড়লে কিভাবে তারকারাজির সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে সেটা আগেই ভালো করে রপ্ত করে নিয়েছি প্রত্যেকে। প্রথম ঘন্টা কেটে গেল নির্বিঘ্নে, পথে কোনো লোকজনের সামনাসামনি হতে হয়নি। বিরতি কাটিয়ে চলা শুরু হলো আবার। মিনিট 10 পর থমকে দাঁড়িয়ে ইশারা করল মতি। অ্যান্টি ট্যাঙ্ক অবস্টেকল আছে একটি সামনে, একটি খালে হচ্ছে পানি। খালের দুই দিকেই 60 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি উঁচু পাড়। এনি অবস্টেকল ইজ অলওয়েজ কভার্ড বাই ফায়ার। তাই ক্রসিংয়ের আগে প্রথমে রেকি করতে হবে। মতিও আমি চললাম, একে অপরকে কভার করে চলেছি, কিছু হলে যাতে অবস্থার মোকাবেলা করা যায়। নূর অপেক্ষায় থাকলো একটি বাবলা ঝোপের আড়ালে। রেকি করে দেখলাম খালে বুক পর্যন্ত পানি, হেঁটেই ক্রস করা যাবে, অসুবিধা নাই, স্রোতও নেই তেমন। পাড়ে বসে ইনফ্রারেড বাইনোকুলার দিয়ে ক্রসিং এলাকাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। মতি ফিরে গিয়ে নূরকে সাথে করে নিয়ে এলো। অল ক্লিয়ারের আদেশের সাথে সাথে একে একে ট্যাকটিক্যাল ক্রসিং শুরু হলো। সবার শেষে আমিও পার হয়ে গেলাম। ওপারে উঠে রুট অনুযায়ী আবার যাত্রা শুরু করলাম। গতি এবং সময়ের সামঞ্জস্যতা বজায় রেখে অবিরাম ছুটে চলেছি নিঃশব্দে। ইশারা সংকেতে প্রয়োজন মতোই ভাবের আদান প্রদান চলছিল। আর 10 মিনিট হাঁটলেই, সর্বোচ্চ 10 মিনিট হাঁটলেই দ্বিতীয় বিরতি। মতি সংকেত দিল, সবাই মাটিতে শুয়ে পড়লাম। দেখলাম 4টি উটের একটি ছোট কাফেলা। এটি বর্ডার পেট্রোল। মরু অঞ্চলে এভাবেই বিওপি, বর্ডার অবজারভেশন পোস্ট থেকে অন্য বিওপিতে পেট্রোলিং করা হয়ে থাকে উটের পিঠে করে। ক্রলিং করে কাছে একটি কাটা ঝোপের মধ্যে আস্তে আস্তে ঢুকে গিয়ে পজিশন নিয়ে নিথর হয়ে শুয়ে থাকলাম। পেট্রোলটি উত্তর দিকে চলে গেল। ওরা হদিসও পেল না তাদের উটের প্রায় পায়ের নিচেই শুয়ে রয়েছে জ্যান্ত 3 জন লোক। আমরা উঠে আবার হাঁটা শুরু করলাম। দ্বিতীয় বিশ্রামের পর কিছু দূর যেতেই মাটি খোঁড়ার শব্দ দূর থেকে ভেসে এলো। থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা। ম্যাপ অনুযায়ী এখানে তো কোনো পক্ষেরই কোনো ডিফেন্সিভ পজিশন থাকার কথা নয়, তবে মাটি খুঁড়ছে কারা? মতিকে পাঠানো হলো রেকি করতে। এটি একটি নতুন ডিফেন্সিভ লাইন তৈরি হচ্ছে, যেখানে বাংকার খোদা হচ্ছে। তাই নির্ধারিত রুট থেকে একটু বেঁকিয়ে কিছু দূর গিয়ে আবার নির্ধারিত রুটে ফিরে আসতে হবে আমাদের। সেভাবেই কম্পাস বিয়ারিং এবং নাইট মার্চ চার্ট সেট করে আবার যাত্রা শুরু করলাম। ডিফেন্সিভ পজিশন বাইপাস করে এগিয়ে চললাম আমরা। এখানে আরও একটি নালা কেন? তবে কি আমরা ভুল পথে এগোচ্ছি? যাত্রা থামিয়ে ঝোপের আড়ালে 3 জনই কম্বলের তলায় ঢুকে ম্যাপ দেখতে লাগলাম গভীর মনোযোগ দিয়ে। না, আমরা ঠিক পথেই চলেছি। ওটা মনে হয় নতুন করে খোঁড়া হয়েছে, তবে সেটার অবস্থান ম্যাপের মার্কিংয়ে নেই কেন? আমরা বর্ডার ক্রস করে ভারতীয় ডিফেন্সের সীমানায় ঢুকে পড়েছি। ঘড়িতে তখন 2:30 বাজে। হিসেব মতে আমরা এখন ভারতীয় সীমার ভিতরে। এটা ভারতীয় ডিফেন্সের অবস্টেকল নতুন করা হয়েছে বিধায় ম্যাপের মার্কিংয়ে নেই। একইভাবে সতর্কতার সাথে খালটা ক্রস করে পাড়ে উঠে চলে এলাম। এখন থেকে বিপদের ঝুঁকি অনেক বেশি, চলতে হবে খুব সাবধানে। আর 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবার কথা শ্রীকরণপুর শহরের সীমানায়। খালের পরই দেখলাম বাংকারে ভারতীয় সাজোয়া বাহিনীর ট্যাঙ্কগুলো ডিপ্লয় করা হয়েছে।
বাংকারগুলো থেকে মাঝে মাঝে মানুষের কথোপকথনের আওয়াজ শোনা যাচ্ছিল। গভীর রাত, তাই সমস্ত এলাকা জুড়ে ছিল অস্বাভাবিক নিস্তব্ধতা। আমাদের এগিয়ে চলার জন্য এই ধরনের পরিবেশ অতি অনুকূল। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে ক্ষিপ্র গতিতে ভারতীয় ডিফেন্সকে ভেদ করে এগিয়ে চললাম আমরা। কেউ কিছু টের পেল না। বেশ কিছু দূর চলে এসেছি। হঠাৎ দেখি অল্প দূরত্বে কয়েকটি ট্যাঙ্ক, কতগুলো গাড়ি সেগুলোকে ঘিরে রয়েছে। বুঝলাম এটি হেডকোয়ার্টার্স। ওই অবস্থানকে পাশ কাটিয়ে চুপিসারে এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে। ইতিমধ্যে দূর দিগন্তে শ্রীকরণপুরের আলোকছটা দেখা যাচ্ছিল। আর মাত্র 4-5 মাইল পরেই পৌঁছে যাব শ্রীকরণপুর। আমাদের জোশ দ্বিগুণ হয়ে গেল। পথের ক্লান্তি ভুলে গিয়ে প্রায় দৌড়ে এগুতে থাকলাম সেই আলোকছটার দিকে। 3:45 পৌঁছে গেলাম শ্রীকরণপুরের শহরের সীমানায় একটি গ্রামে। গ্রামের সব ঘরগুলি মাটি দিয়েই তৈরি করা। প্রতিটি বাড়ির আঙিনা মাটির দেয়াল দিয়ে ঘেরা। গ্রামের ভেতর কুকুর ডাকছে। আমরা একটি পরিত্যক্ত বাড়ির উঠোনে গিয়ে বসলাম। উঠোনটিও মাটির দেয়াল দিয়ে ঘেরা। বসে বসে ভাবছি আমাদের এখন কি করা উচিত। ঠিক এই মুহূর্তে এমন অসময়ে জনবিরল শহরে আমাদের ঢোকা ঠিক হবে কিনা। অপরিচিত শহরে এমন অসময়ে 3টে লোক ঘোরাঘুরি করাটা সন্দেহজনক হবে। তাই ঠিক করা হলো সকাল হওয়ার পর আমরা শহরে ঢুকে জনগণের মধ্যে মিশে যাব। তারপর ঠিক করা হবে কী হবে আমাদের পরবর্তী পদক্ষেপ। চুপচাপ বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ একটি ট্রেনের আগমনের আওয়াজ পেলাম। দেয়ালের বাইরে উঁকি মেরে দেখলাম 600-700 গজ দূরে একটি ট্রেন ফোঁসফোঁস করতে এগিয়ে এসে থামল। বুঝলাম এটি একটি স্টেশন। মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো ট্রেনে করে এই মুহূর্তেই পালাতে হবে বর্ডার এলাকা ছেড়ে। দৌড়ে গেলাম স্টেশনের দিকে। কাছে পৌঁছে দেখলাম লাল রঙের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কোথাকার ট্রেন, কোথায় যাবে কিছুই জানি না, তবে বুঝলাম এটি যাত্রীবহনের ভারতীয় ট্রেন। স্টেশনের লোকজন একদম কম। দৌড়ে গিয়ে একটি খালি কামরায় উঠে গেলাম নির্দ্বিধায়। উঠেই দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়ে বসলাম। কিছুক্ষণ পর ট্রেন সিটি বাজিয়ে ছেড়ে দিল। আমরা হাফ ছেড়ে বাঁচলাম। প্ল্যাটফর্মে উঠেই লক্ষ্য করেছি স্টেশনটির নাম শ্রীকরণপুর। শ্রীকরণপুর রাজস্থান প্রভিন্সের জেলা শৃঙ্গারনগরের অধীন একটি সাব ডিভিশন। আমাদের লক্ষ্য দিল্লি পৌঁছানো। ট্রেন তো যাচ্ছে দক্ষিণে, কিন্তু আমাদের যেতে হবে উত্তর দিকে। কিছুক্ষণ পর ট্রেনটি একটি স্টেশনে এসে দাঁড়ালো। এটি একটি জংশন স্টেশন। উল্টো দিক থেকে আরেকটি প্যাসেঞ্জার ট্রেনের আগমন ঘটল। আমরা আস্তে করে ট্রেন বদল করে অন্যটির একটি খালি কামরায় উঠে বসলাম। আমাদের ট্রেনটি আগে ছাড়লো। চলেছি উত্তর দিকে। পথিমধ্যে আবার শ্রীকরণপুর পড়ল। শ্রীকরণপুর পেছনে পড়ে থাকলো। আমাদের ট্রেন আমাদের নিয়ে ছুটে চলল। শারীরিক ক্লান্তি এবং মানসিক উৎকণ্ঠা সব মিলিয়ে ঝিমুতে ঝিমুতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ ঝাঁকুনিতে জেগে উঠলাম। জানলা খুলে দিয়ে দেখি সকাল হয়ে গিয়েছে। স্টেশনের নাম শ্রীগঙ্গানগর। সবাই মহা খুশি। নেমে পড়লাম স্টেশনে। বর্ডার থেকে আমরা তখন অনেক ভিতরে চলে এসেছি। আপার ক্লাস ওয়েটিং রুমে যেয়ে ঢুকলাম। হাত মুখ ধুয়ে পোশাক বদলে ভদ্র হয়ে নিলাম প্রথমে। তারপর বসলাম ঠিক করতে কি করা যায়। ঠিক হলো এখন থেকে আমরা 3জনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্টাডি ট্যুরে বেরিয়েছি। পুরো রাজস্থান ঘুরে বেড়াচ্ছি। 3জনই হিন্দু নাম গ্রহণ করলাম। আমি হলাম শ্রী সৌমেন ব্যানার্জি, মতি শ্রী মনোজ বোস, আর নূর শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়। টাকা পয়সার বন্দোবস্ত করতে হবে। কলকাতা থেকে আগত বাঙালি ছাত্র, তাই পাকিস্তানি টাকা ভাঙানো বিপজ্জনক হবে। ঠিক হলো আংটি দুটো বিক্রি করার চেষ্টা করতে হবে। স্টেশন মাস্টারের সাথে আলাপ করে জানতে পারলাম শহর স্টেশন থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। দোকানপাট 9টার আগে খুলবে না। অগত্যা 9টা পর্যন্ত ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে। ঠিক 9টায় 3জনই বেরিয়ে পড়লাম। আমার ও মতির গলায় ঝুলিয়ে নিলাম ক্যামেরা দুটো। নূরের পিঠে হ্যাভারস্যাক, চোখে রেব্যানের সানগ্লাস। ট্যুরিস্টের মতোই লাগছিল 3জনকে। শহরে পৌঁছে দেখলাম কয়েকটা রাস্তাকে কেন্দ্র করে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স গঙ্গানগর শহর। মফস্বল শহর, তাই খুব একটা বড় নয়। শহরের প্রধান রাস্তাগুলির 2 দিকেই সব দোকানপাট। একসাথে 2-3টা সোনার দোকান। সবচেয়ে বড়টিতে গিয়ে ঢুকলাম। দোকানের মালিক ধুতি নিমা পরা, তিলক কাটা, মোটা গোছের একজন লোক ধূপধুনো জেলে গদিতে বসে পুজো করছিলেন। পুজো সেরে হরিনাম জপতে জপতে আমাদের কাছে এগিয়ে এসে প্রশ্ন করলেন কি চাই। জবাবে বললাম আমরা ছাত্র, কলকাতা নিবাসী। স্টাডি ট্যুরে এসে টাকা পয়সার অভাব দেখা দিয়েছে, তাই আংটি দুটো বিক্রি করতে চাই। আংটি দুটো হাতে নিয়ে পরখ করে দেখে মালিক বলল 400 টাকা পাবে। বলে কি বেটা, আমরা জানি পাকিস্তান থেকে ভারতের সোনার দাম বেশি। তাছাড়া ভারতীয় মুদ্রার তুলনায় পাকিস্তানি মুদ্রার মূল্যও অনেক বেশি। সেক্ষেত্রে মালিক আমাদের যে দাম দিতে চাচ্ছে তার দ্বিগুণ দামই আমাদের পাওয়ার কথা। বেটা বেনিয়া আমাদের অসুবিধার সুযোগ নিয়ে ডাহা ঠকাবার চেষ্টা করছে। ভীষণ রাগ হলো তার ফন্দি বুঝতে পেরে। আংটি দুটো ফেরত নিয়ে বেরিয়ে এলাম দোকান থেকে।
অন্য দোকানে আর গেলাম না। বুঝতে পারলাম ওতে বিশেষ লাভ হবে না। ভিন দেশে অবস্থার সুযোগ নিয়ে সব বেনিয়েই ঠকাবার চেষ্টা করবে। ঠিক করলাম একটা ক্যামেরা বেচে দিব। একই রাস্তার উপরে সবচেয়ে বড় ক্যামেরার দোকানে গিয়ে উপস্থিত হলাম। দোকানের মালিক 24-25 বছর বয়সের এক তরুণ, জামা কাপড়ে বেশ ফিটফাট। হিন্দি উর্দু মিলিয়ে তাকে আমাদের সমস্যা বুঝিয়ে বললাম একটা ক্যামেরা বেচে দিতে চাই। তরুণ যুবক আমাদের অবস্থা শুনে সহানুভূতিশীল হয়ে উঠল। ক্যামেরা দুটো হাতে নিয়ে বলল, এ তো অত্যন্ত দামি ক্যামেরা, বিদেশ থেকে ইম্পোর্টেড? হ্যাঁ ভাই, বিদেশ থেকে প্রবাসী আত্মীয়ের মাধ্যমে শখ করে আনিয়েছিলাম, নেহায়েত বিপাকে পড়েই বিক্রি করতে হচ্ছে। কিন্তু এত দামি ক্যামেরা তো এই শহরে ভালো দামে বিক্রি করতে পারবে না। তাছাড়া শখের জিনিস কষ্ট করে আনিয়েছো, বিক্রি করে দিলে আর কিনতেও পারবে না। তাই বলছি কি, তোমাদের কাছে আর অন্য কিছুই কি নেই? আছে ভাই, দুটো স্বর্ণের আংটি। বললে পকেট থেকে আংটি দুটো বের করলাম, ওর হাতে দিলাম এবং স্বর্ণের দোকানের অভিজ্ঞতা সম্পর্কে ওকে সব খুলে বললাম। সব শুনে ও একটু হাসলো, বলল, তোমাদের ভিনদেশি দেখে বেনিয়ারা ঠকাতে চেষ্টা করেছে। ঠিক আছে, তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু করতে পারি কিনা। বলেই যুবক দোকানের কর্মচারীকে ডেকে আমাদের চা এনে দিতে বলে বেরিয়ে যাচ্ছিল। চায়ের কথা বলতেই আমরা বলে উঠলাম, চায়ের প্রয়োজন নেই ভাই, আমাদের আংটি দুটো বিক্রি করে দিতে পারলেই আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। সে আমি দেখছি, চা খাও তোমরা, এত দূর থেকে তোমরা আমাদের রাজস্থান সফরে এসেছো, তোমাদের একটু আপ্যায়ন করার অধিকার নিশ্চয়ই আমার আছে। যুবকের আন্তরিকতা আমাদের মুগ্ধ করলো। কর্মচারী ইতিমধ্যে চা নাস্তার জোগাড় করতে বেরিয়ে গেছে। যুবকটিও আমাদের দোকানে বসিয়ে বেরিয়ে গেল। অপরিচিত 3জন লোকের কাছে পুরো দোকান ফেলে দিয়ে যেতে তার বিন্দুমাত্র দ্বিধা হলো না। অপরিচিত ভিনদেশে এমন একজন সাহায্যকারী পেয়ে ধন্য হলাম। কর্মচারী গরম গরম লুচি, তরকারি ও চা এনে রাখলো সামনে। খাবারের গন্ধ পেয়ে এতক্ষণে কষ্ট করে ভুলে থাকা ক্ষুধা পেটে মোচড় দিয়ে উঠল। দেরি না করে গোগ্রাসে লুচি তরকারি খেলাম। তারপর আস্তে আস্তে শুক করে খেলাম গরম ধুমায়িত চা। নাস্তা পেটে পড়ায় শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠল। মিনিট 20 পর যুবকটা হাসি মুখে ফিরে এলো। তোমাদের কাজ হয়ে গেছে, এই নাও বলে 850 টাকা আমার হাতে দিল। চা নাস্তা খেয়েছো তো? হ্যাঁ, খুব মজা করে খেয়েছি। চা, লুচি এবং তরকারি। ভাই, তোমার নাম জানতে পারি কি? নিশ্চয়ই, আমার নাম রমেশ ত্রিপাঠী। আমরা আমাদের বাঙালি হিন্দু নামের পরিচয় দিলাম। রমেশ ভাই, তুমি যদি কখনো কলকাতায় আসো তবে অবশ্যই আমাদের সাথে দেখা করবে। বিদেশে তোমার থেকে পাওয়া আন্তরিকতা এবং সাহায্যের কথা চিরকাল মনে থাকবে। 3 নম্বর পার্স সার্কাস। একটা ভুয়া ঠিকানা দিয়ে রমেশকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে ওর দোকান থেকে বেরিয়ে এলাম। আজকের পৃথিবীতে ভালো লোক যে একদম নেই তা নয়, রমেশের মতো ভালো লোক রয়েছে বলেই পৃথিবীর চাকা এখনও ঘুরছে। রমেশের দোকান থেকে বেরিয়ে সোজা গিয়ে বসলাম একটি বড় আকারের রেস্টুরেন্টে। পেটে লুচি তরকারি এবং চা পড়ায় ক্ষুধা বেড়ে গিয়েছিল। পেট পূজা না সারা অবস্থায় অন্য কিছুতেই মনোযোগ দেওয়া সম্ভব নয়। পেট ভরে খাওয়া হলো মুরগির রোস্ট, পরোটা, তরকারি এবং ঘন ডাল। হিন্দুদের অন্য ধাঁচের রান্না। চেঞ্জ অফ টেস্ট ভালোই লাগলো। আমাদের খাওয়ার নমুনা দেখে বাচ্চা বয়টা অবাকই হয়ে গিয়েছিল। পেট পুরে খাওয়ার পর নূর গেল খবরের কাগজ কিনতে। 2-3টা খবরের কাগজ নিয়ে সে ফিরে এলো। খবরের কাগজ খুলতেই দেখা গেল বাংলাদেশের উপর বিস্তারিত সচিত্র সংবাদ।